স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, বিগত ৩ বছরে প্রায় ৪০০-র বেশি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এসব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, যার জন্য ইতিমধ্যে গঠন করা হচ্ছে প্রায় ৪০,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল। এ অর্থ ব্যবহারের নীতিমালাও করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকা। এসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। আপনাকে শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা এসব বিষয় নিয়ে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং নানান বিষয়ে কথাও বলেছেন। বন্ধ শিল্প কারখানা থেকে শুরু করে রুগ্ন শিল্প কারখানা সব বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে কি ধরনের আলোচনা হয়েছে সেখানে? আলোচনাটা খুব প্রাণবন্ত ছিল এবং খুবই আমরা ভালো লেগেছে যে মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে মানে খুব বিষয়গুলি খুব ডিপলি বুঝার চেষ্টা করেছেন এবং আমাদের কাছ থেকে উনি চেয়েছেন কি ধরনের সুপারিশ বা পরামর্শ হওয়া দরকার বা কি হওয়া দরকার লিখিতভাবে উনি এগুলি চেয়েছেন আমাদের কাছ থেকে এবং সমস্যাগুলি কোথায় কোথায় এগুলি উনি জানতে চেয়েছেন এবং উনি খুব আন্তরিক ছিলেন যে বিষয়গুলি জানা এবং উনি আমাদেরকে নিশ্চিত করেছেন, আশ্বস্ত করেছেন পলিসিগত সাপোর্ট যেটা করার দরকার সেটা ওনারা করবেন। আর যেটা মেইনলি যে বিষয়গুলি আমরা আলোচনা করেছি, যে আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানিয়েছি তিনটা বিষয়। যে একটা হলো যে উনি দায়িত্ব নেওয়ার পরদিনই এলডিসি গ্রাজুয়েশন পিছাবার জন্য আবেদন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি আমরা যখন গত জানুয়ারির 4 তারিখ ওনার সাথে বসছিলাম মানে নির্বাচনের আগে, তখন ওনাকে যে বিষয়গুলি বলা হয়েছিল তার মধ্যে লেবার লর সমস্যাগুলি বলা হয়েছিল, সেটাও সংসদে যাওয়ার আগে ওনারা সংশোধন করে পাশ করিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে এই বন্ধ ফ্যাক্টরিগুলি চালু করার যে একটা সাহসী উদ্যোগ নিয়েছেন, এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। জি, আসলে আমরা তো যেসব কারখানা বন্ধ হয়েছে পাশাপাশি বলেছি যে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই এটা একটা সাহসী উদ্যোগ, কিন্তু এর চেয়ে মানে সহজ সেটা হলো যে সমস্ত ফ্যাক্টরিগুলি বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, ধুকে ধুকে মরছে, বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকগুলি গলা টিপে হত্যা করছে কিছু ফ্যাক্টরিকে, এইগুলিকে বাঁচিয়ে রাখাটা তুলনামূলকভাবে সহজ। সেই কাজটা তদারকির কেউ নাই, সেই জায়গাটা দেখা দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী কি কারণে বন্ধ হচ্ছে সেটাও জানতে চেয়েছেন এবং আমরা স্পেসিফিক্যালি সেখানে কিছু প্রস্তাব আমরা দিয়েছি। আমি লিখিত একটা ওনাদেরকে দিয়েছি কালকে ওনাকে। তো সেই জায়গাটাকে আমরা বলেছি যে আপনি যদি একটু হস্তক্ষেপ করেন বা পরামর্শ দেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেন, তাহলে এই যে চলমান ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে একটা একটা করে, এইটা থেকে রক্ষা পাবে। এবং এগুলি মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে ব্যাংকগুলির চরম অসহযোগিতার কারণে, বাংলাদেশ ব্যাংকের ছোটোখাটো কিছু রং পলিসির কারণে এই ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে। শুধু যে যেসব ফ্যাক্টরি বন্ধ হয়েছে গত 2 বছরের কথা যদি আমরা বলি, ওখানে কিন্তু অনেক রাজনৈতিক কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ওইসব ফ্যাক্টরি যখন রাজনৈতিক কারণে যেগুলি বন্ধ হয়েছে সেগুলি নিয়ে আমাদের কোনো মানে এখানে কোনো বক্তব্য নেই। তবে এখানে একটা বক্তব্য আছে, সেটা হলো রাজনৈতিক কারণে একজন ওই ফ্যাক্টরির মালিক হয়তো রাজনৈতিকভাবে কোথাও ইনভলভ, কিন্তু ফ্যাক্টরিটা কিন্তু ইন্ডাস্ট্রিটা কিন্তু দেশের সম্পদ, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটার কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ আমার মনে হয় করা উচিত না। তো সেই জায়গাটা আর পাশাপাশি আরেকটা জিনিস বলেছি, যে সমস্ত বন্ধ ফ্যাক্টরি বা রুগ্ন ফ্যাক্টরি চালাতে পারছে না, রুগ্ন যারা আর চলতে পারছে না, তাদের মধ্যে কেউ হয়তো সেফ এক্সিট চাচ্ছে। তো পাশাপাশি তাদের জন্য আমি একটা পলিসি দেওয়ার জন্য অনুরোধ করেছি যে যারা থাকতে চাচ্ছে না বা রুগ্ন বন্ধ ফ্যাক্টরি যারা চলে যেতে চায়, তাদের যাতে একটা যাওয়ার জন্য একটা সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়। কিন্তু যেসব প্রতিষ্ঠান এখন চলতে পারছে না, ধুকে ধুকে চলছে, এইখানে আবার পুনরায় অর্থ দেওয়া বা তাদেরকে আবার ঘুরে দাঁড়ানো, তারা আসলে কতটা ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা? সেই জায়গাটাতে আমরা স্পষ্টত বলেছি, আমরা বাংলাদেশ ব্যাংকেও এটা নিয়ে মিটিং করেছি, আমরা ওখানে একদম স্পষ্টত বলেছি আপনাদের আগে বুঝতে হবে যে কোন ফ্যাক্টরিটা পুনরায় চালু করতে পারবে, সেটা যাচাই বাছাই করে এরপরে সেখানে আপনাকে উদ্যোগ নিতে হবে। আর যারা পারবে না তার ওখানে উদ্যোগ নিয়ে বা অর্থায়ন করার প্রয়োজন নেই। 2 নম্বর আমি বলেছিলাম সেখানে যে সমস্ত ফ্যাক্টরিগুলিকে পুনরায় অর্থায়ন করে চালু করবে
বা কোনো ব্যাংক করবে, তাহলে ওই ব্যাংকের দুইটা কাজ করা দরকার। একটা হচ্ছে যে একজন ব্যাংকের একজন প্রতিনিধিকে ওখানে মানে ইনভলভ করা দরকার, দায়িত্ব দেওয়া দরকার। কি কারণে দায়িত্বটা? দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে এই অর্থটা যেটা ইনভেস্ট করা হচ্ছে ফিরে আসার জন্য, ইন্ডাস্ট্রিটা চালু হওয়ার জন্য, সেই অর্থটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, এটা একটা তদারকি করা। দুই নম্বর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি এটা খুব জরুরি, যে একজন ব্যাংকের ব্যক্তি বা সরকারের একজন লোক যদি ওখানে থাকে, তাহলে কি কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে, সরকারের কোন জায়গায় ব্যর্থতা বা ব্যাংকগুলির কোথায় ব্যর্থতা, কি পলিসি, রং পলিসির কারণে আমরা ইন্ডাস্ট্রি চালাতে পারছি না, আর ইন্ডাস্ট্রি চালানো যে কত কঠিন, শ্রমিক পরিচালনা করা যে কত কঠিন, এবং শ্রমিকদের অধিকাংশ ধরেন 95% শ্রমিক ভালো, 98% শ্রমিক ভালো, ওই 5% 2% শ্রমিকের কারণে টোটাল ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো ওনারা একটু প্র্যাকটিক্যালি থেকে দেখুক যে কত কঠিন, কত এমনি কথা বলতে অনেক কথা আমরা শুনি যে আমরা শ্রমিকের বেতন দেই না, রক্তচোষা মালিক ইত্যাদি বহু স্লোগান তথাকথিত মানে শ্রমিক নেতা বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন, কিন্তু একটা ইন্ডাস্ট্রি চালাতে যে কত কঠিন সেই জায়গাটা একটু অনুধাবন করার দরকার ওনাদের। বলা হচ্ছে যে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ হিসেবেই এই বন্ধ কারখানাগুলো চালু করা হচ্ছে। কি শ্রমবাজারের কি ধরনের প্রভাব পড়বে আসলে? হ্যাঁ, বন্ধ কারখানাগুলি চালু হলে নতুন করে কর্মসংস্থান হবে। আবারও বলবো সেই জায়গায় যে বন্ধ কারখানা চালু করলে নতুন করে হবে, আর যেগুলি চলমান আছে মানে কর্মসংস্থান আছে এগুলি বন্ধ হয়, কর্মসংস্থান যাতে বন্ধ না হয়, পাশাপাশি সেই উদ্যোগটা খুব জরুরি। আপনাদের তো এমনিতেই গ্যাস, বিদ্যুৎ এইসবের সমস্যা ছিলই, এবং পাশাপাশি ব্যাংকের অসহযোগিতার কথাও বলছেন আপনি, আরো অনেকবারই বলেছেন যে ব্যাংকের আমি একটু উদাহরণ দিই আপনাকে, দুই তিনটা উদাহরণ দিই। আমার কাছে গত পরশুদিন এক প্রতিষ্ঠানের মালিক আসছে, তারা তিনও ভাই চলে আসছে। কি বিষয়? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তার অ্যাকসেপ্টেড একটা মানে ম্যাচুরিটি দেওয়া নিয়মটা কি, কোনো ব্যাংক যদি একবার বিল অ্যাকসেপ্ট করে ম্যাচুরিটি দেয়, সেই ব্যাংক তার ওই পেমেন্টটা দিতে বাধ্য। তো অ্যাকসেপ্টেড দেওয়া ম্যাচুরিটি দেওয়া বিল, তার ব্যাংক হলো শাহজালাল ব্যাংক। শাহজালাল ব্যাংকে ওই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেমেন্ট পরিশোধ করে নাই, 3,80,000 বা এরকম কোনো একটা ডলার। তো এই অবস্থায় যখন করলো না, তখন শাহজালাল ব্যাংকে তারা তাদের ওন সোর্স থেকে, কারণ তারা তো ওই বিল পারচেস করে টাকা নিয়ে গেছে আগেই, নির্ধারিত সময় যখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেমেন্ট পরিশোধ করলো না, তখন শাহজালাল ব্যাংক তাদেরকে প্রেশার ক্রিয়েট করলো, মানে সে যে পেমেন্ট নিছে পেমেন্ট আসে নাই, তাহলে এটা কি হবে, ক্লাসিফাইড হবে, অ্যাসেস হবে, কি হবে এই সমস্ত। তো তখন গিয়ে সে তার ওন সোর্স থেকে 2 কোটি টাকার মতো পরিশোধ করছে, কিন্তু বাকিটা করতে পারেন না করার ফলে তাকে ওই ক্লাসিফাই করে দিয়ে তার এক্সিস্টিং রানিং ব্যবসাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার দোষটা কি? আর ওই যে টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিল না, এর দায়িত্ব কি শুধু তার? যে একটা বাংলাদেশ ব্যাংকের রুলসই তো আছে যে অ্যাকসেপ্টেড বিল যদি পরিশোধ না করে কিভাবে নিতে হবে সেই তো ব্যবস্থাও আছে। তাহলে সেই ব্যবস্থা আপনি শাহজালাল ব্যাংক বাংলাদেশ ব্যাংককে কমপ্লেন করে সেই টাকা আনেন না কেন? আর না আপনি এই যে চলমান একটা ফ্যাক্টরিকে আপনি গলা টিপে মেরে ফেলতেছেন। আমরা এইসব বিষয় নিয়ে আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বন্ধ কলকারখানা পুনরায় চালু নিয়ে, প্রায় 3 বছর বা 2 বছর ধরে একটা কারখানা বন্ধ আছে, সেটাকে আবার পুনরায় চালু করা মানে কিন্তু ধরতে গেলে এক ধরনের নতুন ভাবেই আবার শুরু করা, যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু। আসলে এই বিষয়টা তো একটা বড় চ্যালেঞ্জ একজন উদ্যোক্তার জন্য। চ্যালেঞ্জ তো বটে, এবং এটা খুব সহজ কাজ হবে না যে একটা বন্ধ ফ্যাক্টরি আবার পুনরায় চালু করা, কারণ একজন যদি ব্যবসা থেকে একবার ছিটকে যায় ফিরে আসাটা খুব কঠিন, নানা কারণেই কঠিন হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো যে এই ফ্যাক্টরিগুলি চালু করতে গেলে যেটা এখন হবে, যে হয়তো দেখা গেছে যে বন্ধ হয়ে গেছে তার মেশিনপত্র নাই, লোকবল নাই, তারপরে মানে ইনফ্রাস্ট্রাকচার যা থাকা দরকার সেটা নেই, এগুলি সবই কিন্তু নতুন করে চালু করতে হবে। আবার চালু করার পরে দেখা যাবে যে সে যদি আবার পূর্ণদমে কার্যক্রম শুরু করলো, অন্তত 5-6 মাসের আগে সে কিন্তু কোনো টাকা পাবে না, কারণ সে একটা অর্ডার নিয়ে শিপমেন্ট করতে করতে 3 মাস, এরপরে এটার পেমেন্ট পাইতে আরও 1-1.5 মাস 2 মাস, তার মানে 4-5-6 মাস কিন্তু লাগবে তাকে
মানে ওই পেমেন্ট পাইতে গিয়া, তো সেই পর্যন্ত অন্তত তাকে ক্যাপিটাল মানি দিয়া, অর্থাৎ মানে একটা রানিং ক্যাপিটাল দিতে হবে, বা স্যালারি, শ্রমিকের স্যালারি দেওয়ার জন্য একটা টাকা দিতে হবে। এগুলি দিয়ে কিন্তু তাকে ওই পর্যন্ত চালিয়ে ব্যাকআপটা আসলে 5-6 মাসের একটা ব্যাকআপ মানে অর্থাৎ 6 মাসের একটা ব্যাকআপ লাইন কিন্তু ঠিক করতে হবে চালু করতে গেলে। তো সেই জন্য সেই সেই জায়গাগুলি কারা পারবে এটা বুঝে শুনেই কিন্তু সেই জায়গাটাতে যেতে হবে। বাংলাদেশ ব্যাংক অলরেডি তালিকা নিচ্ছে বন্ধ কলকারখানাগুলোর। তো নানান জায়গায় কিন্তু প্রশ্ন উঠতেছে বিষয়টাকে নিয়ে, যেমন সবাই ইতিবাচকভাবে দেখছে বন্ধ কারখানা চালু, আবার নানান জায়গায় কিন্তু একটা প্রশ্ন উঠছে যে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে তাদেরকে আবার ওই টাকাগুলো দিয়ে আবার পুনরুদ্ধার করে আবার কোনোভাবে মানে অর্থনীতিতে আবার নেতিবাচক কোনো প্রভাব না পড়ুক। আচ্ছা, সেই জায়গাটার জন্য আমরা বলেছি অবশ্যই ওইটা যাচাই বাছাই করেই সেটাকে দিতে হবে, কে পারবে কে পারবে না, এটা একটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। আর আরেকটা আমি প্রস্তাব দিয়েছি যে ব্যাংকের একজন কাউকে ওখানে ডিপোর্ট করে দেওয়া, ইনভলভ করে দেওয়া, যে উনি একজন থেকে মানে দৈনন্দিন কার্যক্রম মানে দেখবে, তদারকি করবে, ফাইন্যান্স যেগুলি ইনভলভ হচ্ছে, খরচ হচ্ছে সেগুলি দেখবে, এবং দেখে সেই জায়গাটাকে যাতে প্রপার ইউটিলাইজ হয় সেইটা এনশিওর করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ওই লোকটা ওখানে থাকলে তাহলে একটা ব্যবসা পরিচালনা যে কত কঠিন, যে আমরা তো এমনি শুনতে কথা বলতে অনেকে অনেক কথা বলি যে শ্রমিকের বেতন কেন দেয় না, ব্যাংকের টাকা মেরে খেয়েছে ইত্যাদি অনেক কথা শুনি। তো কিভাবে ব্যাংকের টাকা মেরে খায় বা কেন খায় সেই জায়গাটা একটু দেখা উচিত। যেমন ধরেন বর্তমানে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি একটা উদাহরণ দিই, এনবিআর আমার থেকে এআইটি নিচ্ছে। এই এআইটি নিতে গিয়া দেখা গেল যে বছর শেষে আমি প্রফিট করি নাই, লস করছি, তাইলে এআইটি যেটা নিল ওইটা কিন্তু ব্যাংক এনবিআর আমাকে ফেরত দিচ্ছে না। তো ফেরত না দিলে তাইলে ওই টাকাটা কিন্তু আমার পুঁজি থেকে কিন্তু চলে গেল, পুঁজি কিন্তু একটা শর্ট হয়ে গেল, ব্যাংকে এটার একটা শর্টফল কিন্তু তৈরি হবে। তাহলে এটা রিকভার আমি কি করে করব? তাহলে পরের বছর গিয়ে দেখা যাবে আমার এর চেয়ে ডাবল প্রফিট করতে হবে, কইরা ওইটা রিকভার করে আমার ইয়েতে আনতে হবে। তো এগুলি এত সহজ কাজ না, এই জায়গাটা আমার মনে হয় একজন প্রতিনিধি থেকে এই জায়গাটা দেখা দরকার। কবে নাগাদ শুরু হতে পারে এই কার্যক্রমটা? বাংলাদেশ ব্যাংক মানে হয়তো মাসখানেকের মধ্যে এটার পলিসি সহ সব কিছু দিয়ে দিবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং গভর্নর মহোদয় ওনারা খুব বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন এবং খুব দ্রুত এটাকে কার্যক্রম শুরু করতে চাচ্ছেন। এটা একটা সাহসী উদ্যোগ অবশ্যই। তো আমি আবারও বলবো, পাশাপাশি আবারও বলবো যে অন্তত ওই চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে, শুধু টাকা দিলেই কি এই সমস্যার সমাধান হবে? তারা উৎপাদনে ফিরতে, আপনারা যে সংকটগুলোর কথা সবসময় বলেন, কাঁচামালের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ওই সংকটগুলো যদি সমাধান না হয় শুধু টাকা দিয়ে বন্ধ কারখানা চালু করলে? যাকে আপনি চালু করতে যাবেন তার তো গ্যাস সংযোগও চালু করতে হবে, তার বিদ্যুৎ সংযোগও চালু, সবই করতে হবে। এখন টাকা দিলে তো আর চালু হবে না। গ্যাস যদি না পায় এরপরে মানে চালু করে টাকা দিল তাহলে কিন্তু চালু হবে না, মানে ওই বন্ধই থাকবে। তো সেই সবগুলির সমন্বিত উদ্যোগ লাগবে। তো একক শুধু টাকা দিয়ে বসে থাকলেই কিন্তু হবে না, এবং এগুলিকে অবশ্যই মানে কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, এবং যাতে ওই দেওয়ার আগে যাচাই বাছাই করেই দিতে হবে। তো এই যে এই শিল্প খাতে যে একটা স্থিতিশীলতা তৈরি হয়েছিল, এই বন্ধ কারখানাগুলো চালুর মাধ্যমে কি আমরা অর্থনীতিতে আসলে কি ধরনের বার্তা পাচ্ছি? না, ডেফিনেটলি বন্ধ কারখানাগুলি চালু হইলে পরে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে যে কর্মসংস্থান ফিরে আসবে, দ্বিতীয়ত হলো দেশের রপ্তানি বাড়বে। তো দুইটা উদ্যোগেই সফলভাবে পরিচালিত হবে। যিনি মানে আবার চালু করতেছেন তিনি কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে কিন্তু শিখে আসছেন যে কি কারণে আগে বন্ধ হয়েছে, সেই কারণটা যাতে পুনরায় না ঘটে সেটার দিকে সতর্ক দৃষ্টি থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে আমার মনে হয় সেই মানে ওই জায়গা থেকে যদি শিক্ষা নিয়ে থাকেন তাহলে এটা টিকে যাবে। আমরা গত রমজানের ঈদে দেখেছি শ্রমিকদের বেতন বোনাস নিয়ে তেমন কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু পাইনি। সামনে আরেকটা ঈদ আসতেছে, আপনাদের প্রস্তুতি কি এবং আসলে আমরা কেমন চিত্র দেখবো এবার? আমরা আশা করব যে এই ঈদও এরকম ভাবেই আমরা একটা মানে শান্তিপূর্ণ শ্রমিকদেরকে শান্তিপূর্ণভাবে ঈদে বাড়ি ফেরার একটা সুযোগ যাতে তৈরি করে দিতে পারি, আমরা সবাই সচেষ্ট এটা নিয়ে। বিশেষ করে মালিকরা
ধরেন 1 মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কিভাবে শ্রমিকদের টাকা পয়সা দিয়া মানে ঈদের যে যাত্রায় তাদের সহযোগিতা করবে। এই বিষয়টা খুব কঠিন। আপনি দেখেন কেন এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, কেন প্রতিবার ঈদের আগে গিয়া এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। ঈদের একদিন আগে শ্রমিকদের বেতন বোনাস এটা দেওয়া হয়। কারণ হচ্ছে যে এই সময় আমাদের অন্তত মিনিমাম 2টা বেতন দিতে হয়, কখনো 2.5টা বেতন দিতে হয়। কেন দিতে হয়? যে আগের মাসের বেতন, আবার এই মাসের একটা আংশিক বেতন, আবার এই মানে ঈদের বোনাস, এই সবগুলো মিলিয়ে এটা যেখানে 1 মাসের বেতন আয়োজন করা অ্যারেঞ্জ করাই অনেকের জন্য খুব কঠিন হয়, সেখানে 2 মাসের বেতনটা অ্যারেঞ্জ করা খুবই কঠিন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আবার এই সময় ঈদের আগে দিয়ে প্রত্যেকটা পাওনাদার, অর্থাৎ আমার যে অ্যাক্সেসরি সাপ্লায়ার, আনুষঙ্গিক অন্যান্য পাওনাদার যারা আছে, প্রত্যেকেরই একটা চাপ থাকে যে ঈদের সময় তারা একটা পেমেন্ট আশা করে। তো ফলে এই সময় একটা চাপ, প্রচণ্ড চাপ থাকে। এই চাপটা অনেকের পক্ষে, যেমন ধরেন আমার যদি আমার রপ্তানি ঠিকমতো না হয় তাহলে সেখানে আমি সেটা কভারেজ দিতে পারি না। আবার বাংলাদেশ ব্যাংকে আমাদের একটা টাকা পাওনা থাকে, যেমন গত পরশুদিন বাংলাদেশ ব্যাংক 1000 কোটি টাকা দিয়েছে, তার আগে সপ্তাহে আরও 1500 কোটি, মোট 2500 কোটি টাকা দিয়েছে, কিন্তু আমাদের ক্লেম জমা আছে বাংলাদেশ ব্যাংকে 5000 কোটি টাকার মতো। তো সেই ক্ষেত্রে যে 2500 কোটি টাকা দিয়েছে, এটা দিয়ে অনেকের মোটামুটি একটা শ্রমিকের কভারেজ দিতে পারবে, আবার অনেকে এটা দেওয়া সম্ভব হবে না। আবার অনেকে কিন্তু ইনসেন্টিভের টাকা পায় নাই নানা কারণে, তার হয়তো ব্যাংকে একটা ওভারডিউ আছে, এই কারণে সে এবারও কি আপনারা আবেদন করতেছেন? আমি গভর্নর মহোদয়কে বলেছি যে এখন দেখা যাক কি হয়, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব, যদি ইনসেন্টিভের টাকাগুলি আমরা পেয়ে যাই তাহলে হয়তো এটা লাগবে না। তাহলে আমরা এই বছর আশা করতে পারি যে শ্রমিকরা বেতন বোনাসের ব্যাপারে মানে হাসি খুশি নিয়ে বাড়ি ফিরতে পারবে। আমরা আমাদের একেবারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং করে যাব, যাতে কোথাও কোনো শ্রমিক এইটা নিয়ে অন্তত যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়। হাতেম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনার দর্শক কলাকুশলী সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বিজনেস টাইমসের আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম।